হ্যালো ভিউয়ার্স, অচিতুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অনার্সে বা পাশে বা জেনারেলে, তোমাদের যে ডিএসসিসি2 বা এমডিসি2 বা মাইনর 2 পেপারটি রয়েছে, ভারতের সাংবিধানিক সংস্কার, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং আলোচনার শেষে আমরা এর যে নাম্বার প্যাটার্ন, সেই নাম্বার প্যাটার্নটি নিয়ে আলোচনা করব এবং এই পেপারটির জন্য তোমরা কোন কোন বই পড়তে পারো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা দেখে নেবো আমাদের সিলেবাসে কি রয়েছে। দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল উভয়দের ক্ষেত্রেই সিলেবাস কিন্তু একই। সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে এমডিসি2 বা সিসি2 বা এম2। এই পেপারটির নাম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, যার বাংলা বলে দাঁড়ায় ভারতের সাংবিধানিক সংস্কার। তা ভারতের সংবিধান নিয়েই কিন্তু এই পেপারটি রয়েছে। খুব ইন্টারেস্টিং একটি পেপার তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে, খুব ইজি। যদি একটু ভালো করে তোমরা পড়ো কিন্তু তোমরা সবটাই বুঝতে পারবে। তার জন্য তোমাদের প্রথমে সিলেবাসটাকে বোঝা দরকার। এই জন্য এই সিলেবাসের আলোচনা নিয়ে আজকের এই ক্লাস। এবং এর পরবর্তীতে আমরা এর যে সাজেশন, সেই সাজেশন নিয়েও কিন্তু ভিডিও ক্লাসের পরের ক্লাসেই আমি দেব। এবং সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তার উত্তর নিয়ে আলোচনা সহ, ব্যাখ্যা সহ তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার এই অচিতুদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আমাদের সিলেবাসে কি রয়েছে একবার দেখে নিই। দেখো, সিলেবাসটির নাম মানে পেপারটির নাম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ভারতের সাংবিধানিক সংস্কার। এখন এই পেপারটি দুটি মডিউলে ভাগ করা রয়েছে। আমরা নাম্বার প্যাটার্ন পরে আলোচনা করব, আগে আমরা সিলেবাসটা কি আছে একটু বোঝার চেষ্টা করি। দুটি মডিউল আছে এবং প্রতিটি মডিউলে আবার 4টি করে সাব ইউনিট রয়েছে। দেখো, ইউনিট 4 একটা মডিউলে, মডিউল 1 এবং তার ইউনিট সংখ্যা কত? 4। দেখো, 4টি ইউনিট এখানে দেওয়া আছে, 1 2 3 4। এই 4টি ইউনিট যেমন আছে ফার্স্ট মডিউলে, ঠিক সেকেন্ড মডিউলেও কিন্তু রয়েছে আবার 4টি ইউনিট। তা দেখো, এখানে প্রথম ইউনিট কি বলা হয়েছে? ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, রোল, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি প্রবলেম, যার বাংলা করে দাঁড়ায় ভারতীয় সংবিধানের বিবর্তন। ভারতীয় সংবিধান সেই 1947-এর পরবর্তীকালে সংবিধান সভা তৈরি হয়, গণপরিষদ তৈরি হয়, তারপর ভারতের সংবিধান রচিত হয়। 1950-এর পরবর্তী গিয়ে 26শে জানুয়ারি এই সংবিধান গৃহীত হয় এবং গৃহীত হওয়ার পর আজকের দিন পর্যন্ত 2024 সাল পর্যন্ত কিন্তু সংবিধান অনেকবার সংশোধন হয়েছে। তাহলে সংবিধানের একটা বিবর্তন এসছে, বারে বারে সংবিধান সংশোধন হয়েছে, হয়ে আজকের দিনে একটা বর্তমান রূপ পরিগ্রহ করেছে। তাহলে সংবিধান প্রথম অবস্থায় একরকম ছিল, আজকে কিন্তু তার রূপটা একটু হলেও চেঞ্জ এসছে। তাই এই যে বিবর্তনটা, এই যে ক্রম বিবর্তনের ধারা, তার উপরেই কিন্তু এই ইউনিটটি রয়েছে, ভারতের সংবিধানের বিবর্তন। সেখানে বলা হচ্ছে গণপরিষদের ভূমিকা। ভারতের সংবিধান যখন লেখা হয় তখন একটা গণপরিষদ তৈরি করা হয়, যার সভাপতি রাজেন্দ্র প্রসাদ ছিলেন এবং অন্যান্য সদস্য ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এবং আরো জওহরলাল নেহরু থেকে শুরু করে আরো অনেকেই ছিলেন। সেই গণপরিষদ কিন্তু সংবিধানটা রচনা করে এবং ভারতের সংবিধানের একটা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনা মানে সংবিধানের মুখবন্ধ, যেমন একটা গ্রন্থের ভূমিকা থাকে, ঠিক সেরকম সংবিধানের যে ভূমিকা, ইন্ট্রোডাকশন, তাকে আমরা প্রস্তাবনা বলি। সেই প্রস্তাবনাতেই পুরোপুরিভাবে উল্লেখ করা আছে সংবিধানের মূল বিষয়বস্তু সংক্ষেপে, বা ভারত রাষ্ট্রের যে শাসনতান্ত্রিক কাঠামোটি কেমন হবে সেটিও কিন্তু উল্লেখ করা আছে এই প্রস্তাবনায়। এবং প্রস্তাবনায় ভারতকে বলা হচ্ছে ভারত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র। এইসব বক্তব্য কিন্তু এই প্রস্তাবনাতে উল্লেখ করা আছে এবং প্রস্তাবনা পড়লে বোঝা যাবে ভারতের সংবিধানের স্বরূপটি বোঝা যাবে, মূল বিষয়টি বোঝা যাবে। তাই প্রথম ইউনিটে মানে সাব ইউনিটে আমরা দেখব ভারতের সংবিধানের সেই বিবর্তনটা এবং গণপরিষদ যে কি ভূমিকা নিচ্ছে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে। গণপরিষদের প্রায় অনেকগুলি মানে সভা হয় এবং শেষ সভার ভিতর দিয়ে এই সংবিধানটা গৃহীত হয় এবং সেটি পরবর্তীতে কার্যকরী হয়। সে গণপরিষদই সংবিধান রচনা করে, সে গণপরিষদের কি ভূমিকা সেটা নিয়ে এবং শেষে যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা নিয়ে কিন্তু এই সাব ইউনিট রয়েছে। পরের ইউনিট দেখো, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার, অ্যান্ড ডিউটিস মানে কর্তব্য, ডিরেক্টিভ প্রিন্সিপালস মানে নির্দেশমূলক নীতি। দেখো, ভারতের সংবিধানে ভারতীয় জনগণকে 18 বছর বয়স হলে তাকে নাগরিকত্ব দেওয়া হয়,
তো এটার উপরে এই যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব সেটা নিয়ে রয়েছে এখানে। মৌলিক অধিকার, ভারতীয় নাগরিকদের অনেকগুলি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় 7টি ছিল, পরে সেটি 6টি করা হয়। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মের অধিকার, শিক্ষা সাহিত্যের অধিকার, শাসনতন্ত্রের প্রতিবিধানের অধিকার, এরকম একাধিক অধিকার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং অধিকারের পাশাপাশি ভারতীয় নাগরিকদের আবার রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য করতে হয়। সংবিধান মান্য করা, আইন মেনে চলা, ট্যাক্স প্রদান করা, সেনাবাহিনীতে যোগদান করা, যদিও বাধ্যতামূলক নয়, জাতীয় সঙ্গীত বা জাতীয় যে প্রতীক তার প্রতি সম্মান প্রদর্শন করা, এই যে কর্তব্যগুলো রয়েছে ভারতের নাগরিকদের, অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালন করতে হয়। ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিউটিস, যেমন তারা অধিকার ভোগ করবে, পাশাপাশি কর্তব্য তাকে পালন করতে হবে। নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল, নির্দেশমূলক নীতি সংবিধানে উল্লেখ আছে। সেখানে রাষ্ট্রকে, সংবিধানে বলা হচ্ছে যে রাষ্ট্রকে নির্দেশ দিচ্ছে সংবিধান যে জনগণের জন্য কিছু প্রজা কল্যাণমূলক কার্যাবলী করতে হবে। যেমন 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে, নাগরিকদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের আইন কানুন প্রবর্তন করতে হবে, একাধিক নিয়ম নীতি, এখানে বয়স্কদের ভাতা দিতে হবে, যুবকদের চাকরি দিতে হবে, এরকম যে নির্দেশ দেওয়া হয়েছে কিছু কিছু সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি নির্দেশ দিয়েছে সংবিধান। তবে এই নির্দেশগুলি রাষ্ট্র মানতেও পারে, নাও মানতে পারে, কারণ এগুলো নিয়ে আদালতে কিন্তু এগুলো নিয়ে মামলা করা যায় না বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এই নির্দেশমূলক নীতি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সংবিধান। তো এই পার্টে আমরা কি দেখছি, সাব ইউনিটে 2 নম্বরে নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি। 3 নম্বরে দেখো যেটা রয়েছে, নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম, ইউনিয়ন স্টেট রিলেশন, মানে নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম মানে যুক্তরাষ্ট্র, এই যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার পাশাপাশি রয়েছে বা এই দুটোকে একত্রিতভাবে ভারত তৈরি হয়েছে, এটাকে বলা হয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা। তো যেই যুক্তরাষ্ট্র ব্যবস্থার স্বরূপটা কি সেটা নিয়ে প্রশ্ন, তার প্রকৃতিটা কি, বৈশিষ্ট্যটা কি। নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম মানে ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি। এবং আরেকটু রয়েছে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক, এখানে কেন্দ্র সরকার আবার রাজ্য সরকার রয়েছে, কেন্দ্রে আলাদা ভোট হয়, রাজ্যের আলাদা ভোট হয়, এখন যেমন কেন্দ্রে ইলেকশন চলছে। তো এদের মধ্যে সম্পর্ক কি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক কি, সেটা নিয়ে কিন্তু এই ইউনিটটা রয়েছে। 4 নম্বর ইউনিটে রয়েছে অনেকটা বিষয় রয়েছে এবং এই ইউনিটটাই সব থেকে ইন্টারেস্টিং এই মডিউল 1-এ। দেখো 4 নম্বরে রয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন, পজিশন, ফাংশন, ফোকাস অফ এমার্জেন্সি পাওয়ার, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, রিলেশনশিপ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে আমরা প্রথমে দেখি ইউনিয়ন এক্সিকিউটিভ মানে কেন্দ্রীয় যে শাসন বিভাগ, কেন্দ্রীয় শাসন বিভাগে কারা থাকে, প্রধানমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন বা রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতি রয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির একটা সম্পর্ক রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে এবং রাষ্ট্রপতির আবার কিছু এমার্জেন্সি ক্ষমতা রয়েছে, জরুরিকালীন ক্ষমতা। 3 ধরনের ক্ষমতা থাকে, যুদ্ধকালীন, অর্থনৈতিক এবং বিশৃঙ্খলা জনিত 3 ধরনের ক্ষমতা, এমার্জেন্সি ক্ষমতা কিন্তু দেওয়া আছে রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি মনে করলে 6 মাসের জন্য যে কোনো প্রদেশের বা ভারতের সরকারের ক্ষমতা কিন্তু নিজের হাতে নিতে পারে। এই এমার্জেন্সি পাওয়ার একবার ইন্দিরা গান্ধী প্রয়োগ করেছিলেন, সেটা নিয়ে রয়েছে একটা পার্ট। এবং যে প্রধানমন্ত্রীর যে মন্ত্রী পরিষদ আছে, যাকে আমরা ক্যাবিনেট মন্ত্রী বলি, সেটা কিভাবে গঠিত হয়, সবকিছু নিয়ে রয়েছে কিন্তু এই 4 নম্বর সাব মডিউলে। তাই তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, বা তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের যে 2টি মডিউল, তার প্রথম মডিউল কিন্তু এই, যেখানে 4টি পার্ট আছে এবং এই 4টি পার্টের এই আলোচনা, এবং এরপরে আমরা এই যে সেকেন্ড মডিউল যেটা রয়েছে সেই সেকেন্ড মডিউলটা নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখব মডিউল 2। মডিউল 2তেও কিন্তু 4টি ইউনিট রয়েছে এবং মডিউল 2টা রয়েছে রাজ্য সরকারের উপর। যেমন আমরা ফার্স্ট মডিউলে দেখেছি কেন্দ্রীয় সরকারের প্রাধান্য রয়েছে এই মডিউলে, এবং মডিউল 2তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের প্রাধান্য রয়েছে। দেখো মডিউল 2 এখানে 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ইউনিয়ন লেজিসলেট, রাজ্যসভা, লোকসভা অর্গানাইজেশন, তার মানে কেন্দ্রীয় আইনসভা। ইউনিয়ন লেজিসলেট মানে হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, এবং রাজ্যসভা, লোকসভা এগুলো আমরা জানি যে কেন্দ্রের যে আইন পরিষদটি রয়েছে, পার্লামেন্ট, সংসদ যেখানে আছে সেখানে 2টি কক্ষ রয়েছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। সেখানেই ভারতের আইন প্রণয়ন হয়, আইন সংশোধন হয় এবং আইন তৈরি হয়। সেই জন্য রাজ্যসভা আছে, লোকসভা আছে, এগুলো কিভাবে গঠিত হয়, কতগুলি সদস্য আছে, হ্যাঁ, এগুলো নিয়ে বা কারা এখানে পদচ্যুত হয়, কারা আবার এখানে নির্বাচিত হয়, সবকিছু নিয়েই কিন্তু এই রাজ্যসভা লোকসভার গঠন এবং আইন প্রণয়নের পদ্ধতিটা কি,
কোন পদ্ধতিতে আইন প্রণয়ন হয় সেই পদ্ধতিটাও কিন্তু এখানে আছে। এরপরে দেখো সংসদীয় পদ্ধতি, কমিটি ব্যবস্থা, স্পিকার। তো এই সংসদ ভবন, মেন কথা হচ্ছে যে 1 নম্বর যেখানে ইউনিটটি রয়েছে, এই ইউনিটে পার্লামেন্ট বা সংসদের উপরে রয়েছে। সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষটা কি, রাজ্যসভা লোকসভা কি, এগুলো কিভাবে গঠিত হয়, এগুলো যে পরিচালনা করেন যে স্পিকার, সেই স্পিকারের ক্ষমতা কার্যাবলী কি, তিনি কিভাবে পরিচালনা করেন, সবকিছু নিয়ে রয়েছে এই ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিট গভর্নমেন্ট অফ স্টেট, মানে রাজ্য সরকারের কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট অফ স্টেট। গভর্নর মানে রাজ্যপাল, রাজ্যপাল সাংবিধানিক প্রধান থাকেন রাজ্যের, রাজ্যপাল। চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, অ্যান্ড কাউন্সিল মানে মুখ্যমন্ত্রীর যে আইন মানে মন্ত্রী পরিষদ থাকে, কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রিসভা। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা মন্ত্রিসভা থাকে, তারও একটা নিজস্ব ক্যাবিনেট থাকে প্রধানমন্ত্রীর মতো, সেই মন্ত্রিসভা। পজিশন অ্যান্ড ফাংশন, স্টেট লজিসলেটস, কম্পোজিশন অ্যান্ড ফাংশন। এর বাংলা করে দাঁড়াচ্ছে রাজ্য সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরিষদের অবস্থান, এবং রাজ্য আইনসভার গঠন কার্যাবলী। রাজ্যের যে আইনসভা আছে, যেমন কেন্দ্রে যে আইনসভা আছে যে পার্লামেন্ট বা সংসদ, ঠিক রাজ্যেরও কিন্তু আইনসভা আছে। পশ্চিমবঙ্গের আইনসভার নাম বিধানসভা। সেই বিধানসভার গঠন কার্যাবলীটা কি সেটা নিয়েও কিন্তু এই মডিউলে রয়েছে। 3 নম্বর মডিউল খুব ইন্টারেস্টিং, জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা, যেখানে সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, এগুলির গঠন কার্যাবলী কি, এবং এই সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের একটা ওদের নিজস্ব একটা এখতিয়ার থাকে, যাকে বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। কোনো একটা বিষয়ে হয়তো কোনো রকম পুলিশ কেস হলো না, কিন্তু কোনো অপরাধ সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি মনে করে সে ব্যাপারে কিন্তু কেস দাখিল করতে পারে এবং তার বিচার শুরু করতে পারে, যাকে বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। এই পার্টটি নিয়ে রয়েছে 3 নম্বর মডিউলের বিচার ব্যবস্থার উপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলোর গঠন কার্যাবলী, পাশাপাশি বিচার বিভাগীয় সক্রিয়তা। এবং 4 নম্বর শেষ ইউনিটে রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করা, কনস্টিটিউশনাল মানে সংবিধান। আমরা জানি আমাদের ভারতীয় সেই সংবিধান বারে বারে সংশোধন করা হয়েছে, তাহলে সেই সংবিধান সংশোধন করার কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি, সংবিধান সংশোধনের উপরেই এই ইউনিট। সেখানে কতবার সংবিধান সংশোধন হয়েছে, কতগুলি গুরুত্বপূর্ণ সংশোধন হয়েছে, এবং সংশোধনের ক্ষেত্রে কি কি পদ্ধতি মেনটেন করতে হয়, সবকিছু নিয়ে রয়েছে 4 নম্বর ইউনিটে। তাহলে 4টে ইউনিট। প্রথম ইউনিটে কি রয়েছে, কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা, স্পিকার। 2 নম্বরে রয়েছে রাজ্য সরকারের কথা বলা হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজ্যের যে বিধানসভা রয়েছে তার গঠন কার্যাবলী। 3 নম্বরে রয়েছে জুডিশিয়ারি মানে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিচার বিভাগীয় সক্রিয়তা। আর 4 নম্বরে রয়েছে সংবিধান সংশোধন কিভাবে হয়। তো এই 4টি ইউনিট নিয়ে রয়েছে মডিউল 2, আর আগে যে 4টি বললাম সেই 4টি নিয়ে রয়েছে মডিউল 1। এই ছিল তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্সে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের সেই সেকেন্ড যে পেপার মানে এমডিসি 2 পাসের ক্ষেত্রে এবং অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 2 বা শুধুমাত্র সিসি 2 যে পেপারটি ভারতের সাংবিধানিক সংস্কার, এই পেপারটির সিলেবাস, এই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা যেটা দেখব এর যে নাম্বার প্যাটার্ন, তোমরা অনেকেই জানো নাম্বার প্যাটার্নটি কেমন হবে, এবং নাম্বার প্যাটার্নের পাশাপাশি কোন কোন বই তোমরা পড়লে এই পেপারটি তোমরা কমপ্লিট করতে পারবে, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। তবে একটা বিষয় এই বলবো যে এখানে অনেকেই হয়তো তোমরা দেখে সিলেবাসটা তো লেখার চেষ্টা করতে পারো, কিন্তু এই বোর্ড থেকে বুঝে নাও, কিন্তু লেখার প্রয়োজন নেই, কারণ আমি শেষে আলোচনার একেবারে শেষে অন স্ক্রিনে এই সিলেবাস অন স্ক্রিনে আবার খাতা কলমে আলোচনা করব, তখন সেই জায়গা থেকে তোমরা সিলেবাসটি লিখে নিতে পারো। বাংলা ইংরেজি ভার্সন সবই দিয়ে সুন্দর করে আমি সিলেবাসটি আবার মানে প্রতিটি লাইন ধরে ধরে বলবো, তখন তোমরা লিখতে পারো। কিন্তু আমরা এরপরে এখন দেখবো আমাদের নাম্বার প্যাটার্ন। দেখো নাম্বার প্যাটার্ন কিন্তু অনার্সের ক্ষেত্রে আলাদা, পাশের ক্ষেত্রে একটু আলাদা। একই 75 নাম্বার করেই পড়তে হবে, কিন্তু একটু নাম্বার প্যাটার্ন আলাদা। 10 নম্বর, 15 নম্বর বা 20 নম্বর এই জায়গায় কিন্তু নাম্বারের ভ্যারিয়েশনের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। এবার আমরা দেখবো এর মার্কস ডিস্ট্রিবিউশনটা। আমরা জানি যে আমাদের 100 নম্বরের কিন্তু এক একটা পেপার রয়েছে, তার মধ্যে 25 নম্বর কলেজের টিউটোরিয়াল এক্সামের জন্য থাকে, তারও আবার অনেকগুলো ভাগ আছে, আর 75 নম্বর আমাদের লিখিত পরীক্ষা হবে, যেটা বহির মূল্যায়ন। দেখো এখানে বলা হয়েছে, দেখো মার্কস ডিস্ট্রিবিউশন 100 নম্বর ফুল মার্কস,
25 নম্বর কলেজের ইন্টারনাল আভ্যন্তরীণ মূল্যায়ন বা টিউটোরিয়ালের জন্য, আর 75 নম্বর আমাদের লিখিত পরীক্ষা। এখন এই অনার্সের ক্ষেত্রে একরকম নাম্বার প্যাটার্ন এবং জেনারেলদের জন্য কিন্তু একরকম নাম্বার প্যাটার্ন। মানে এই সেকেন্ড সেমিস্টারের কথা বলছি। অনার্সের ক্ষেত্রে দেখো 5 নম্বরের 3টি প্রশ্ন, 5 নম্বরের টিকা হয়, তো সে 5 নম্বরের 3টি টিকা লিখতে হবে 15 নম্বর অনার্সের ক্ষেত্রে। এবং 2টি করে মডিউল রয়েছে আমরা জানি, তা 2টি মডিউল থেকে 2টি 10 নম্বরের প্রশ্ন। প্রথম মডিউল থেকে একটা 10, সেকেন্ড মডিউল থেকে একটা 10, তাহলে 10 10 20 নম্বর। আর 2টি মডিউল থেকে 2টি 20 নম্বর, মানে ফার্স্ট মডিউল থেকে একটা 20 নম্বরে এবং সেকেন্ড মডিউল থেকে একটা 20 নম্বরে। তাহলে দুটো 20 মানে 40 নম্বর, তাহলে 40 20 আর 15 75 নম্বর। তাহলে কি দাঁড়ালো শর্টকাটে বললে? টিকা থাকবে 3টি 15, 10 নম্বরের দুটো থাকবে দুটো মডিউল থেকে 2টি 20, 20 নম্বরের প্রশ্ন 2টি থাকবে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা, এই 75 নম্বর। পাশের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে তোমাদের যারা এমডিসি 2 পেপারটি রয়েছে পল সায়েন্সে, তোমাদের দেখো টিকা একই রকম 3টি টিকা থাকবে, মানে 3 5 15 নম্বর। টিকাটা কম্পালসারি অনার্স এবং পাশের ক্ষেত্রে একই থাকছে। এরপর দেখো প্রথম মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন থাকবে, আর সেকেন্ড মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে মোট 4টি 15 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে 2টি, মডিউল 2 থেকে 2টি। তাহলে 4 15 60 আর এখানে 15 75। দেখো প্রথম মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন 15 গুণ 30, দ্বিতীয় মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন 15 2 গুণ 30। এখানে সির্ফ 2 ধরনের প্রশ্ন থাকছে পাশের ক্ষেত্রে, একটা 5 নম্বরের টিকা আর 15 নম্বরের প্রশ্ন। অনার্সের ক্ষেত্রে যেখানে 5 নম্বর থাকছে, 10 নম্বর থাকছে আর 20 নম্বর থাকছে, পাশের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে সেখানে থাকছে 5 নম্বরের টিকা আর থাকছে 15 নম্বরের 4টি প্রশ্ন। তা এই ছিল তোমাদের নাম্বার প্যাটার্ন, ভালো করে এটা দেখে নাও। এরপরে দেখো যদি বই পড়তে চাও কলেজ থেকে, তোমরা কলেজ লাইব্রেরি থেকে তুলতে পারো বা তোমরা বই কিনতেও পারো। রাষ্ট্রবিজ্ঞানের অদ্বিতীয় বই অনাদি কুমার মহাপাত্র, যদি এই বইটা পড়তে পারো আর কিচ্ছু লাগবে না, কোনো বইপত্র লাগবে না, অনাদি কুমার মহাপাত্র। আর একটা বই তোমরা দেখতে পারো ভারতের সংবিধানের পরিচয়, যেহেতু তোমাদের এই পেপারটি ভারতের সংবিধানের উপরে স্পেসিফিকলি, তাই তোমরা এই ভারতের সংবিধানের পরিচয় এবং ভারতের সংবিধানের সব থেকে বড় বিশেষজ্ঞ এই মুহূর্তে ভারতবর্ষে সেই দুর্গা দাস বসু, তার লেখা বই। দুর্গা দাস বসু ইনি কিন্তু ভারতবর্ষের সংবিধান বিশেষজ্ঞ বলা হয় এনাকে, বিখ্যাত ব্যক্তি। ইনার লেখা বই ভারতের সংবিধানের পরিচয়, এই বইটাও তোমরা দেখতে পারো শুধুমাত্র এই পেপারটির জন্য। এই ছিল বই, আর এই ছিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এর পরের ভিডিওতে আমি তোমাদের যে সাজেশন, 2টি মডিউল থেকে যে সাজেশন 10 নম্বর 5 নম্বর 20 নম্বর পর্যন্ত প্রত্যেকটা পার্ট ধরে ধরে এর যে সাজেশন, সেকেন্ড সেমিস্টার অনার্সের ক্ষেত্রে, পল সায়েন্স অনার্সের ক্ষেত্রে বা জেনারেলদের ক্ষেত্রে এই যে সাজেশন, সেই সাজেশন নিয়ে ভিডিও করব। এবং সেই সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে, আমি আবারও বলছি, সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব, একবারে একসাথে নয়, তাতে তোমরা কিছুই বুঝতে পারবে না। একটা একটা করে প্রশ্নের উত্তর একদম তার সুনির্দিষ্ট পারফেক্ট যে অ্যান্সার, সেই অ্যান্সারটি লিখে আমি সেই অ্যান্সারটি নিয়ে আলোচনা করব, ব্যাখ্যা করব, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা সেই উত্তরটি মুখস্থ করতে পারো। প্রতিটি প্রশ্নের উত্তর ধরে ধরে আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাসটাকে আমি কভার করব। তাই তোমরা আমার চ্যানেল থেকে অনেকটাই হেল্প বা উপকার পেতে পারো যদি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এবং পাশাপাশি তোমাদের যাদের পাশে পল সায়েন্স রয়েছে, বাদে পাশে যাদের ইতিহাস রয়েছে, বা অনেকের হয়তো ইতিহাস অনার্স রয়েছে, বা তোমাদের বন্ধুদের অনেকের হয়তো এডুকেশন পাশে রয়েছে, বা এডুকেশন হয়তো অনার্স রয়েছে, বা ইতিহাস অনার্স রয়েছে, ইতিহাস পাশ রয়েছে। মোট কথা হচ্ছে এই যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান, এই 3টি সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে যে অনার্সের এবং জেনারেলের প্রত্যেকটা পেপারের সিলেবাস সাজেশন নিয়ে আমি ভিডিও ক্লাস ইতিমধ্যে আমি দিয়েছি। এবং প্রতিটি প্রশ্নের ধরে ধরে তার যে ভিডিও ক্লাস, তার যে লেকচার ক্লাস, সেই লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি কিন্তু আমি আমার চ্যানেলে প্রোভাইড করব। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে যারা অন্যান্য সাবজেক্টগুলো দিয়ে পড়ছে, সেই সাবজেক্টগুলোও কিন্তু আমার চ্যানেলে পড়ানো হবে, আমি নিজেই পড়াবো। তাই আমার চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এখানে আমরা যে সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, বা এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সিলেবাস, তার যে নাম্বার প্যাটার্ন এবং তার যে বই, কোন কোন বইগুলো পড়বে, এই বিষয়টা যাতে তোমাদের কাছে ডকুমেন্টস হিসেবে থেকে যায়,
যাতে তোমরা মাঝে মাঝেও আবার খুলে দেখতে পারো, তার জন্য আমি এবার অন স্ক্রিনে আমি এই গোটা সিলেবাসটা নিয়ে আমি আরেকবার লাইন টু লাইন ধরে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 2 অনার্সের ক্ষেত্রে এবং জেনারেলদের ক্ষেত্রে যে নতুন সিসিএফ সিলেবাস রয়েছে 2024 এই সিলেবাস নিয়ে আলোচনা। তো এখানে পেপারটি দেখো, অনার্সের ক্ষেত্রে DSCC2, পাশের ক্ষেত্রে MDC2 বা CC2 বা মাইনর 2। এখানে প্রথমে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আরেকবার দেখে নিই। অনার্সের ক্ষেত্রে দেখো 5 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, 3 5 15, দুটি মডিউল থেকে দুটি 10 নম্বরের প্রশ্ন থাকবে, 10 গুণ 2 20, দুটি মডিউল থেকে দুটি 20 নম্বরের প্রশ্ন থাকবে, 20 গুণ 2 মানে 40, 40 20 15 75। মানে অনার্সের ক্ষেত্রে টিকা থাকছে 5 নম্বরের টিকা, 10 নম্বরের প্রশ্ন থাকছে দুটো আর 20 নম্বরের প্রশ্ন থাকছে দুটো। জেনারেলদের ক্ষেত্রে দেখো একটু আলাদা, 5 নম্বরের টিকা থাকছে 3টি, 3 5 15, এবং প্রথম মডিউল থেকে দুটি 15 নম্বরের প্রশ্ন থাকছে 15 2 30, এবং দ্বিতীয় মডিউল থেকে দুটি 15 নম্বরের প্রশ্ন থাকছে 15 2 30, 30 30 60 আর 15 75 নম্বরের পরীক্ষা। এখানে দুই টাইপের প্রশ্ন, একটি টিকা থাকছে 5 নম্বরের টিকা আর 15 নম্বরের 4টি প্রশ্ন থাকছে, প্রথম মডিউল থেকে দুটি, পরের মডিউল থেকে দুটি। এবার আসছি আমরা পেপারের সিলেবাস নিয়ে। দেখো পেপারটির নাম এখানে দেওয়া হয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এর বাংলা বলে ভারতের সাংবিধানিক সংস্কার। এখানে মডিউল 1 এর আমি বলেছি 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি দেখো এখানে কি বলা হয়েছে, ইউনিট 1 ইভলিউশনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, রোল অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি, এর ডিবেট, ওভারভিউ এবং প্রবলেম। এর বাংলা বলে দাঁড়ায় ভারতীয় সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা, এর ওভারভিউ এবং এর যে প্রস্তাবনা। মানে ভারতের সংবিধানের যে বিবর্তন আদিকাল থেকে এখনো পর্যন্ত সংবিধানের যে সংশোধন থেকে শুরু করে একাধিকভাবে এর যে মডিফাই করা হয়েছে, সেই মডিফাই বা বিবর্তন, এবং গণপরিষদ যে সংবিধান লিখেছিল সেই গণপরিষদ কি ভূমিকা নিচ্ছে এবং সংবিধানের প্রস্তাবনায় কি কি বলা হয়েছে। পরে 2 নম্বর এতে দেখো ইউনিটে রয়েছে সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার, অ্যান্ড ডিউটিস মানে কর্তব্য, ডিরেক্টিভ প্রিন্সিপালস মানে নির্দেশমূলক নীতি। দেখো এই কথাগুলিরই বাংলা এখানে লেখা হয়েছে, নাগরিকত্ব, মৌলিক অধিকার, কর্তব্য এবং নির্দেশমূলক নীতি। 4 নম্বর ইউনিট ইউনিয়ন এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন, পজিশন, ফাংশন, ফোকাস অন এমার্জেন্সি পাওয়ার, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, রিলেশনশিপ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। এর বাংলা করে কেন্দ্রীয় শাসন বিভাগ, যেখানে রাষ্ট্রপতি রয়েছেন, উপরাষ্ট্রপতি, নির্বাচন, অবস্থান, কার্যাবলী, জরুরি ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সম্পর্ক, এই সব নিয়ে কিন্তু 4 নম্বর ইউনিট। তো এই ছিল ফার্স্ট মডিউল। এবার সেকেন্ড মডিউল দেখো, মডিউল 2 এর প্রথম যে ইউনিটটি রয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন লেজিসলেট। এখানে রাজ্যসভা, লোকসভা, অর্গানাইজেশন, পার্লামেন্টারি প্রসিডিওর, প্রিভিলেজ, কমিটি সিস্টেম এবং স্পিকার। এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা, আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা এবং স্পিকার। মানে সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্টের উপরে কিন্তু এটা রয়েছে, রাজ্যসভা, লোকসভা, আইন প্রণয়ন করার ব্যবস্থা এবং স্পিকারের কার্যাবলী। 2 নম্বরে দেখো গভর্নমেন্ট অফ স্টেট, গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, পজিশন এবং ফাংশন, স্টেট লেজিসলেট, কম্পোজিশন অ্যান্ড ফাংশন। মানে রাজ্য সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ, এর অবস্থান, কার্যাবলী, রাজ্য আইনসভার গঠন, কার্যাবলী, এগুলো নিয়ে রয়েছে এই সেকেন্ড ইউনিটে। পরে 3 নম্বর ইউনিটে দেখো জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাইকোর্ট, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, জুডিশিয়াল অ্যাক্টিভিটিজম, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের গঠন, কার্যাবলী, বিচার বিভাগের সক্রিয়তা। এবং শেষ ইউনিট দেখো যেটা রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে সাংবিধানিক সংশোধন, সংবিধান সংশোধন করার যে পদ্ধতি সেটি নিয়ে রয়েছে এই ইউনিট। তো এই ছিল মডিউল 2 আর আগে ছিল মডিউল 1। এরপরে দেখো নাম্বার প্যাটার্ন প্রথমে বলা হয়েছে, তবু একটা ছকের মধ্যে দিয়ে এটাকে এখানে তুলে ধরা হয়েছে। অনার্সের ক্ষেত্রে যেমন DSCC পেপারটি রয়েছে, DSCC2, 5 নম্বরের প্রশ্ন 3টি, 10 নম্বরের 2টো, 20 নম্বরের 2টো 40, এই 75। জেনারেলদের ক্ষেত্রে MDC2 বা M2 মাইনর 2 পেপারটির ক্ষেত্রে 5 নম্বরের টিকা 3টি 15, 15 নম্বরের 2টি 30, 15 নম্বরের 2টো 30। এটি প্রথম মডিউল থেকে, এটি সেকেন্ড মডিউল থেকে। এবার বই বা বুকসের ক্ষেত্রে দেখো দুটি বইয়ের কথা তোমাদের বলেছিলাম। 1 নম্বর প্রথম যেটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, অনাদি কুমার মহাপাত্র, আর 2 নম্বর ভারতের সংবিধানের পরিচয়, দুর্গা দাস বসু। তাই এই ছিল তোমাদের সিলেবাস, রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টার অনার্সের
ডিএসসিসি টুর সিলেবাস বা রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টার জেনারেলদের জন্য MDC2 বা মাইনর 2 পেপারটির সিলেবাস। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে সাজেশন, যে পারফেক্ট সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো এবং সাজেশনের যে অ্যান্সার সেগুলো আমি পরবর্তীতে একের পর এক ভিডিও ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আবার হাজির হবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলকে বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের বন্ধুদের হয়তো অনেকের রাষ্ট্রবিজ্ঞান পাশে নেই, কিন্তু ইতিহাস আছে বা কারোর এডুকেশন রয়েছে। সেই এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান এবং পল সায়েন্স, এই তিনটি সাবজেক্ট এবং ইতিহাস, এই তিনটি সাবজেক্টেরই কিন্তু আমি আমার চ্যানেলে তার সম্পূর্ণ ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর ধরে ধরে নিয়মিতভাবে টিউশন পড়ানোর মতো করে আমি তোমাদের এখানে গাইড করব। তাই আমার চ্যানেল থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমরা এইভাবে একের পর এক তোমরা তোমাদের সেমিস্টারগুলো, আগামীতে যে সেমিস্টারগুলোতে তোমরা পার্টিসিপেট করবে, প্রত্যেকটা সেমিস্টার আমার চ্যানেল থেকে সব কিছু তোমরা সাহায্য পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো রকম অনলাইন ভিডিও ক্লাস ছাড়া কোনো রকম পেইড ক্লাস বা কোনো রকম আলাদা করে কোনো রকম অফলাইন ক্লাস কিছুই করানো হয় না। সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে টিউশন পড়ানোর জন্য ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে আমি আমার এই চ্যানেলের অবতারণা করেছি আজ থেকে 6 মাস আগে, এবং খুব ভালো তোমরা রেসপন্সও করেছো। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আন্তরিকভাবে তোমাদেরকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। খুব দ্রুত আমার চ্যানেল অনেকটাই গ্রো করেছে তোমাদের সাপোর্টের জন্য। তাই তোমরা এইভাবে আমার চ্যানেলের সাথে থাকবে। আমি যতটা চেষ্টা করব তোমাদের হয়ে আরও ভালো করে আরও ভালোভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য। তাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা সিলেবাসটিকে ভালো করে বোঝার চেষ্টা করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো, যাতে নতুন ভিডিও ক্লাস দিলেই তোমরা তার নোটিফিকেশনটি পেতে পারো।